হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডস। গতদিন আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কেমিক্যাল বন্ডস নিয়ে আলোচনা করব। তো কেমিক্যাল বন্ডস হচ্ছে আসলে হচ্ছে রাসায়নিক বন্ধন। সো রাসায়নিক বন্ধন জিনিসটা কি আসলে? তো রাসায়নিক বন্ধনটা হচ্ছে দুই বা ততোধিক পরমাণুর মধ্যে আকর্ষণ শক্তি বা তাদের একসঙ্গে ধরে রাখে। মানে হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ শক্তিটা থাকবে তাকে মূলত কেমিক্যাল বন্ডস বা হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক বন্ধন বলা হয়। মূলত যে আকর্ষণটা সেটাকে বলা হয় তোমার হচ্ছে কেমিক্যাল বন্ডস আর হচ্ছে রাসায়নিক শক্তি। এটাই হচ্ছে কেমিক্যাল বন্ডসের মূল কথা। তো কেমিক্যাল বন্ডসে অনেক ডেফিনেশন আছে, অনেক কিছু আছে, এটার ভিতরে অনেক নিচে গেলে আমরা অনেক কিছু দেখতে পাবো এটা আসল জিনিসটা কি আসলে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা মূলত জানলাম যে কেমিক্যাল বন্ডসটা কি আসলে। কেমিক্যাল বন্ডসটা হচ্ছে একটা রাসায়নিক বন্ধন, যেটা হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে আকর্ষণ করে রাখে বা আকর্ষণ শক্তি যেটা যা একসঙ্গে ধরে রাখে সেটা হচ্ছে তোমার কেমিক্যাল বন্ডস। এখন সাম ডেফিনেশনস টু আন্ডারস্ট্যান্ড কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংয়ে কিছু ডেফিনেশনস আছে। এটা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন। মানে হচ্ছে এই জিনিসটা আসলে কি ব্যালেন্স ইলেকট্রন? ব্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে যে যে ইলেকট্রনগুলো কোনো পরমাণুর বাইরে সর্বশেষ কক্ষে থাকে। আবার শোনো, যে ইলেকট্রনগুলো কোনো পরমাণুর বাইরের সর্বশেষ কক্ষে থাকে এবং রাসায়নিক বন্ধন ঘটনে অংশগ্রহণ করে সেগুলোকে আমরা ব্যালেন্স ইলেকট্রন বলবো। বুঝতে পারছো জিনিসটা কি? মনে করো আহ, আচ্ছা দেখাই। আহ, এটা তো সার্কেল, একটা সার্কেল, এই যে একটা সার্কেল, প্রত্যেকটার মধ্যে তো একটা করে ইয়া থাকে, হচ্ছে ইলেকট্রন থাকে, তাই না? এই ইলেকট্রনগুলা তোমার হচ্ছে পরমাণুর সর্বশেষ স্তরই থাকবে, মানে সবচেয়ে লাস্ট যে স্তরটা আছে সেখানে এই ইলেকট্রনগুলো থাকবে। আর এইগুলো তোমাকে তোমার যে পরমাণু যে বন্ধনটা আছে সেটাকে তোমাকে ব্যালেন্স করে রাখতে সাহায্য করবে। এটাকেই বলে হচ্ছে তোমার ব্যালেন্স, আর হচ্ছে তোমার ব্যালেন্স ইলেকট্রন যেটাকে বলে আর কি। এটাই মূলত এই ইলেকট্রনগুলো তোমার পরমাণুর সর্বশেষ স্তরে থাকবে, যেগুলো তোমাকে হচ্ছে ইলেকট্রনগুলো পরমাণু গঠনে তোমাকে সহায়তা করবে বা তোমার পরমাণু, এটাই আর কি মোস্ট এনার্জি। সেদিকে লেখা আছে দ্য ইলেকট্রন ইজ ইন দ্য আউটার মোস্ট এনার্জি লেভেল ইন দ্য অ্যাটম অ্যান্ড দ্যাট টেক্স পার্ট ইন কেমিক্যাল বন্ডিং আর কল্ড ব্যালেন্স ইলেকট্রন। আমি যেটা বললাম এটা হচ্ছে যে ইলেকট্রনগুলো কোনো পরমাণুর বাইরের সর্বশেষ কক্ষে থাকে এবং রাসায়নিক বন্ধন ঘটনে অংশগ্রহণ করে সেটাকে আমরা বলবো ব্যালেন্স ইলেকট্রন। এখন পড়বো বন্ডিং ইলেকট্রনটা আসলে কি। তো বন্ডিং ইলেকট্রনটাও ওটার মধ্যে সিমিলার কিছুটা, তাও এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যালেন্স ইলেকট্রনটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে থাকে, এটা আবার সর্বশেষ না, সব জায়গায় থাকতে পারে। এটা মূল কথা হচ্ছে যে যে ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধন ঘটনে অংশ নেয় একটু কি, তাদেরকে বন্ডিং ইলেকট্রন বলে। মানে হচ্ছে মানে মূলত সব ইলেকট্রনগুলোকেই তোমার হচ্ছে যে ইলেকট্রনগুলো থাকে এগুলি বন্ডিং ইলেকট্রন। একটা পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে, যেমন এদিকে থাকলো একটা ইলেকট্রন, তারপরে এদিকে একটা ইলেকট্রন থাকলো, এদিকে একটা ইলেকট্রন থাকলো, এই সবগুলি হচ্ছে বন্ডিং ইলেকট্রন, কারণ এরা হচ্ছে রাসায়নিক বন্ধন ঘটনায় অংশ নেয়। মূলত রাসায়নিক বন্ধন ঘটনায় যেটি অংশ নেবে সেগুলি হচ্ছে বন্ডিং ইলেকট্রন। সো এখানে এটাই লেখা আছে যে দ্য ব্যালেন্স ইলেকট্রনস অ্যাকচুয়ালি ইনভলভড ইন বন্ড ফরমেশন আর কল্ড বন্ডিং ইলেকট্রনস। তারপরে আছে অক্টেট রুলস। অক্টেট রুলটা আসলে কি? এটা হচ্ছে কোনো পরমাণু রাসায়নিকভাবে স্থিতিশীল হতে চাইলে, এখন স্থিতিশীল হওয়ার আমরা একটা নিয়ম জানি, সেটা কি আসলে? অষ্টক নিয়মের সূত্রটা আমরা পড়ছি মনে হয় ইন্টার লাইফে। অষ্টক নিয়ম মানে আটটি, পড়ছি কি না? স্থিতিশীল, ওই যে আমরা পড়তাম না ছোটবেলায় যে কার্বনকে স্থিতিশীল হতে হলে 8টি ইলেকট্রন পূর্ণ করতে হবে তাহলে সে স্থিতিশীল হবে। এগুলি নিষ্ক্রিয় ইলেকট্রন হওয়ার মানে নিষ্ক্রিয় মৌল হওয়ার চেষ্টা করে প্রত্যেকটা। তো এটাই মূলত যে কার্বনটা কিভাবে নিষ্ক্রিয় পরমাণু হবে বা নিষ্ক্রিয় ইলেকট্রন এগুলো হবে, এটাই হচ্ছে অক্টেটের রুল আর কি। মানে তোমার হচ্ছে যে কোনো পরমাণু রাসায়নিকভাবে স্থিতিশীল হতে চাইলে তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকা প্রয়োজন। যেটা আমরা ছোটোবেলায় পড়ে আসছিলাম যে কোনো পরমাণু যদি মনে কর স্থিতিশীল হতে চায় বা নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হতে চায় তখন তাকে কী করতে হবে? তাকে অবশ্যই 8টি ইলেকট্রন পূরণ করতে হবে। এটা আমরা ছোটোবেলায় পড়ে আসছি। সো এটাই হচ্ছে অক্টেটের সূত্র। সো আমরা বুঝলাম যে সাম ডেফিনেশন তো আন্ডারস্ট্যান্ড কেমিক্যাল বন্ডিং। ব্যালেন্স ইলেকট্রন কী করে যে কোনো পরমাণুর বাইরের স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা ব্যালেন্স ইলেকট্রন বলবো। আর বন্ডিং ইলেকট্রন কোনটা? বন্ডিং ইলেকট্রন হচ্ছে সবগুলাই মূলত রাসায়নিক ঘটনায় যেটা অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধনে যেটা অংশগ্রহণ করবে সেটাই বন্ডিং ইলেকট্রন। আর অক্টেট রুল হচ্ছে যেটা তোমাকে স্থিতিশীল হতে সহায়তা করবে, সেটাই হচ্ছে তোমার সে অক্টেট রুল অনুযায়ী অক্টেট রুল বলে আর কি সেটাকে। এটা যে কোনোভাবে হতে পারে, তোমার হচ্ছে সে কোনো
পরমাণু তোমার ইলেকট্রনটা ছেড়ে দিল বা অর্জন করলো, যে ইলেকট্রনটা ছেড়ে দিবে বা যে ইলেকট্রনটা অর্জন করবে সবই অক্টেট রুলের মধ্যে পড়ে। সো এদিকে লেখা আছে ইন কেমিক্যাল বন্ড ফরমেশন অ্যাটমস ইন্টারেক্ট বাই লুসিং, বাই গেইনিং অ্যান্ড বাই শেয়ারিং, মানে হয় শেয়ারিং, এটাকে বলে সমযোজী বন্ধন। শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু সৃষ্টিশীলতা হয়, এটা তো জানো। সো হচ্ছে বাই লুজিং, বাই গেইনিং অর বাই শেয়ারিং ইলেকট্রন টু অ্যাকোয়ার এ স্টেবল নোবেল গ্যাস কনফিগারেশন। সো এটাই হচ্ছে অক্টেট রুলের জিনিসটা। সো কেমিক্যাল বন্ডসে অনেক ধরনের বন্ধন আছে বা বন্ড আছে যেগুলো আমরা ছোটোবেলায় পড়ে আসছি, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, তারপর হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তারপরে আরও কিছু আছে আদার্স ইম্পর্টেন্ট বন্ড, সেটা হচ্ছে মেটালিক বন্ড অ্যান্ড হাইড্রোজেন বন্ড। সো এগুলো হচ্ছে মূলত কেমিক্যাল বন্ড, এগুলো হচ্ছে আধার ইম্পর্টেন্ট বন্ড, মেটালিক বন্ড আর হাইড্রোজেন বন্ড। আর সবচেয়ে মেইন যেগুলো এটা হচ্ছে আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, দুইটা। এগুলো নিয়ে আমরা নিচে আলোচনা করব, সবগুলো নিয়েই, এগুলোই মূলত আজকে স্লাইডে আছে। সো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমরা আলোচনা করব হচ্ছে আয়নিক বন্ড নিয়ে। আয়নিক বন্ডটা আসলে কি? তো আয়নিক বন্ধনটা আসলে কি? আসলে আয়নিক বন্ধনটা ওই যে তোমার হচ্ছে ব্যালেন্স ইলেকট্রনের মতনই জিনিসটা আমি বলি। তো আয়নিক বন্ধনটা হচ্ছে এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে এক পরমাণু তার ব্যালেন্স ইলেকট্রন অন্য পরমাণুকে দিয়ে দেয়। সে শুধু দিবে, আমি আবার বলতেছি, সে কিন্তু নিবে না, সে শুধু দিবে। আয়নিক বন্ধন হলো এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে এক পরমাণু তার ব্যালেন্স ইলেকট্রন অন্য পরমাণুকে দিয়ে দিবে, সে কিন্তু নিবে না, আমি আবার বলতেছি, সে কিন্তু দিয়ে দিবে। এর ফলে একটি পরমাণু ধনাত্মক আয়ন এবং অন্যটি ঋণাত্মক আয়নে পরিণত হবে। সো আমি আবার বলতেছি যে আয়নিক বন্ধন হলো এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে এক পরমাণু তার ব্যালেন্স ইলেকট্রন অন্য পরমাণুকে দিয়ে দিবে। এর ফলে একটি পরমাণু ধনাত্মক আয়নে পরিণত হবে আর একটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই বিপরীত চার্জের আয়নগুলির মধ্যে আকর্ষণ শক্তি তৈরি হয় যা তাদের একসঙ্গে ধরে রাখে। সো বুঝতে পারছো তোমরা কি বলছি? সো আমি আরেকবার বলি, আয়নিক বন্ধন হলো এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে এক পরমাণু তার ব্যালেন্স ইলেকট্রন অন্য পরমাণুকে দিয়ে দিবে। এর ফলে একটা পরমাণু তোমার ধনাত্মক আয়নে পরিণত হবে আর একটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই ধনাত্মক আর ঋণাত্মক আয়নের মধ্যে যে আকর্ষণটা, সেটা কি মূলত আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন বলা হয়। সো জিনিসটা বুঝতে পারছো যে লাইক আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে কি আসলে একটা উদাহরণ হয়, লাইক তোমার হচ্ছে, ওয়েট আমি একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। আয়নিক বন্ডনের একটা উদাহরণ, ওয়েট কি আসতে পারে, আয়নিক বন্ধনের একটা উদাহরণ লাইক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড কী করে? সোডিয়াম, যদি সোডিয়ামে তোমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেখো বা তার যদি তোমরা যদি তার স্ট্রাকচারটা যদি আঁকো, সে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দেয়, সে একটা ইলেকট্রন দিয়ে দিবে। আর ক্লোরিন সে ইলেকট্রনটা গ্রহণ করে, যার কারণে সে হয়ে যায় হচ্ছে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন হয়ে যায় হচ্ছে তোমার ক্লোরিন মাইনাস। এখানে যে সোডিয়াম দিয়ে দিল সেখানে সে প্লাস হয়েছে, আর যে ক্লোরিন নিল সেখানে সে মাইনাস হয়েছে। এই যে দেওয়া নেওয়া হলো তাদের মধ্যে, সে কিন্তু দিয়ে দিছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ড, আয়নিক বন্ড আর কি যেটাই বলি সেটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ড। সো আমরা বুঝতে পারলাম জিনিসটা আসলে কি। যদি একটা একটা রাসায়নিক বন্ধনে যদি একটা পরমাণু তার ইলেকট্রনটা দিয়ে দেয় বা সে দাতা, আয়নিক বন্ধনে মূলত সে দাতা, মনে রাখবা, সংক্ষিপ্তভাবে যদি মনে রাখতে হয় তাহলে মনে রাখবে সে দাতা, সে খালি দিবে। সো হচ্ছে দিয়ে দেয়, এবং তাদের মধ্যে যদি আকর্ষণ শক্তি কাজ করে, একটা যদি প্লাস একটা যদি মাইনাসে পরিণত হয় তাহলে সেটা হবে আয়নিক বন্ড। যেমন এদিকে আমি যে উদাহরণটা দিলাম, এদিকে যে এ বি, সে একজন হচ্ছে দেখো তোমার উপরে এ পজিটিভ হয়ে গেছে আর বি নেগেটিভ হয়ে গেছে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে আর কি। সো আমরা এখন আয়নিক বন্ধনে কিছু কন্ডিশন পড়বো। আয়নিক বন্ধন হওয়ার জন্য কিছু কন্ডিশন লাগে। সো আমি কন্ডিশনগুলো ফার্স্টে এক পাশে বলছি, তা হচ্ছে ফার্স্ট অফ অল ইলেকট্রন গ্রহণ ও দানে সক্ষম পরমাণু, দ্বিতীয় হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি, তিন হচ্ছে বিপরীত চার্জের আকর্ষণ, চার হচ্ছে বড় ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য। সো আমি আরেকবার বলতেছি, ওয়ান, ইলেকট্রন গ্রহণ ও দানে সক্ষম, দুই, ধনাত্মক ও ঋণাত্মক আয়ন তৈরি, তিন, বিপরীত চার্জের আকর্ষণ, চার, বড় ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য।
সো ফার্স্ট অফ অল ইলেকট্রন গ্রহণ ও ধারণের সক্ষম, যেটা আমি আগে একটু আগে বলছি যে এক পরমাণু ব্যালেন্স যে দেওয়া নেওয়াটা, যে আমি আগে বললাম যে দেয় জিনিসটা, যে একটু আগে যেটা বললাম সোডিয়াম ক্লোরাইড, সেটাই মূলত এখানে আছে। সো এটা মূলত হওয়ার জন্য কি হতে হবে, একটা পরমাণু যে ব্যালেন্স শেলটা আছে, মনে করে যে বন্ডটা থাকবে, এই যে বন্ডটা যে আছে এদিকে, সো একটার মধ্যে কম থাকতে হবে, আরেকটার মধ্যে বেশি থাকতে হবে। যে কম, যার মধ্যে কম থাকবে সে কিন্তু দিতে পারবে, মানে সে হচ্ছে ধাতু। আর যার মধ্যে বেশি থাকবে সে কিন্তু নিবে, সেটা হচ্ছে অধাতু। যাতে সে নিতে পারে, তাহলে একটা আয়নিক বন্ধন হওয়া সম্ভব। মানে তোমাকে একজনকে দিতে হবে, আরেকজনকে নিতে হবে। যদি একজন দিয়ে দেয় আর আরেকটা ইলেকট্রন যদি না নেয়, তাহলে সেখানে কিন্তু আয়নিক বন্ধন কখনই হবে না। সো একজনকে তোমার দিতে হবে, যে দেয় সে তো ধাতু, মানে ধাতুকে দিতে হবে আর অধাতুকে নিতে হবে। সো এই দেয়ানোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আয়নিক বন্ড, আর এটা হওয়ার, আর আয়নিক বন্ধন হওয়ার জন্য এই কন্ডিশন মাস্ট বি হওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন তৈরি। আমি আবার বলছিলাম, যখন যে পরমাণু দেয় সে কী হয়ে যায়, সে প্লাস হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। আর সেকেন্ড যে নেয় সে কী হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়। একটু আগে সোডিয়াম ক্লোরাইড দিয়ে বুঝলাম, যে এদিকে লেখাও আছে সোডিয়াম ক্লোরাইড। সো এটাও হওয়া লাগবে, একজনকে ধনাত্মক আয়নে পরিণত হবে, একটা ঋণাত্মক আয়নে পরিণত হবে, না হলে কিন্তু আয়নিক বন্ধন হবে না। দুইটাই ধনাত্মক হলো বা দুইটাই ঋণাত্মক হলো, এটা কখনোই আয়নিক বন্ধন হওয়া পসিবল না। সো আমি আবার বললাম, প্রথমটা কী ছিল, প্রথম হচ্ছে ইলেকট্রন গ্রহণ দান দিতে হবে বা নিতে হবে ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন তৈরি হতে হবে। সো এটাই, এখানে সোডিয়াম ক্লোরিন যে এখন কতগুলো উদাহরণ দেওয়া আছে, সো এগুলি দেখে নিবা, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা। তৃতীয় হচ্ছে বিপরীত চার্জের আকর্ষণ, ওই সেমটাই। এখন কথা আছে, বিপরীত চার্জের আকর্ষণ যদি কম হয় তাহলে কিন্তু আয়নিক বন্ধন হবে, কিন্তু এতটা ভালোভাবে হবে না। কেন হবে না? কারণ যদি তোমার মধ্যে আকর্ষণ শক্তিটা কম হয়, তাহলে কিন্তু তাদের ধরে রাখতে বা তাদের একসঙ্গে থাকাটা জিনিসটা হচ্ছে পসিবল হবে না, মানে ছড়িয়ে ছিটে যাবে। তাহলে কি হতে হবে, তাদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা শক্তিশালী হতে হবে। যদি তাদের মধ্যে বন্ধনটা শক্তিশালী হয়, তাহলে তারা একসাথে থাকতে সুবিধা হবে। তো আয়নিক বন্ধনের এটাও রুলস আছে যে যে তারার মধ্যে যে আকর্ষণ শক্তিটা হবে সেটা কিন্তু শক্তিশালী হতে হবে, নাহলে কিন্তু আসলে পসিবল না। কারণ দিন শেষে আয়নিক বন্ধনটা থাকবে না, মানে সেটা একসঙ্গে থাকবে না। সো এগুলো আমরা বুঝবো কীভাবে যে আসলে এটা বন্ধনটা বেশি নাকি কম, মূলত এগুলো বুঝবো হচ্ছে ক্যালোরি দেখে। সো এটা নিয়ে আই থিঙ্ক বিস্তারিত নাই। সো তোমরা কন্ডিশন যদি আসে তাহলে এটা লিখে দিবা, যা হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা বেশি হতে হবে, নাহলে কম হলে কিন্তু এটা পসিবল না। 4 নাম্বার হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। সো ইলেকট্রোনেগেটিভের মধ্যে পার্থক্যটা বেশি হতে হবে। লাইক এদিকে দেখো, সোডিয়ামের 0.9, ক্লোরিনের নেগেটিভিটি হচ্ছে 3.0। যখন তারা ডিফারেন্স করা হয় তাহলে তাদের হয় 2.1। যদি তাদের ইলেকট্রোনেগেটিভ বেশি বেশি হয় তাহলে আয়নিক বন্ধন গঠনের সম্ভাবনাটা বাড়বে, না হলে আয়নিক বন্ধন সম্ভাবনাটা বাড়বে না। তো কি বললাম, তাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হতে হবে। যদি তাদের ইলেকট্রোনেগেটিভ বেশি হয় তাহলেই তাদের আয়নিক বন্ধন ঘটানো সম্ভব। সো ফার্স্ট অফ অল আমরা কি বললাম, ফার্স্ট হচ্ছে ইলেকট্রন গ্রহণ ও দানের পরমাণু, একজনকে দিতে হবে আরেকজনকে নিতে হবে। সেকেন্ড অফ অল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন তৈরি, তাদের মধ্যে একজন ধনাত্মক হতে হবে একজন ঋণাত্মক হতে হবে, যাতে তাদের বন্ধনটা সঠিক হয়। তারপর হচ্ছে তাদের আকর্ষণ শক্তি বেশি হতে হবে। 4 নম্বর হচ্ছে তাদের ইলেকট্রোনেগেটিভ পার্থক্যটা বেশি হতে হবে। সো এটা হচ্ছে আয়নিক বন্ধনের কন্ডিশন। এখন আমরা আয়নিক বন্ধনের কিছু ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন এনার্জি, তারপর হচ্ছে ইলেকট্রন এফিসিয়েন্সি, আর হচ্ছে ল্যাটিস এনার্জি। এই তিনটা নিয়ে একটু আলোচনা করবো। তিনটা আসলে কি, আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে আসলে এই শক্তিটা, এটা হচ্ছে এক ধরনের শক্তি আর কি। এটা হচ্ছে তোমার পরমাণুর মধ্যে তোমার হচ্ছে কম থাকা যাবে না, বেশি থাকতে হবে। আর যদি কম থাকে তাহলে কি হবে, যদি পরমাণু আয়নের শক্তি কম হয় তো ইলেকট্রনগুলো সহজে হারিয়ে যাবে, বা সহজে তাদের মানে তাদের যে ক্ষমতাটা সেটা হারিয়ে যাবে। তখন তো হারিয়ে গেলে তারা কী হবে, তারা তখন ধনাত্মক আয়ন গঠন করবে। সো ধনাত্মক আয়ন যদি গঠন হয়ে যায়, মানে একটা ঋণাত্মক আয়ন, তার আয়নের শক্তি হারিয়ে গেল, তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেল। যদি ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায় তাহলে তাদের আয়নিক বন্ডটা থাকবে, তাহলে তার আয়নিক বন্ডটা থাকবে না। তাহলে কী হতে হবে, তাদের আয়নাইজেশন শক্তিটা বা তাদের আয়নাইজেশন এনার্জিটা বেশি থাকতে হবে। যদি বেশি থাকে তাহলে তাদের মধ্যে আয়নিক বন্ধনটা তৈরি করা সম্ভব হবে। সো এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। সো আমি আরেকবার বলতেছি যে আয়নাইজেশন শক্তিটা কি, পরমাণুর আয়নাইজেশন শক্তি কম হলে ইলেকট্রন সহজে হারিয়ে ধনাত্মক আয়ন গঠন করবে। আর ধাতুর আয়নের শক্তি কম হলে তারা সহজে আয়নিক বন্ধন তৈরি করতে পারবে। সো আমি কি বললাম, একটা পরমাণুর যদি আয়নাইজেশন শক্তিটা হারায় তাহলে সে সহজে কিন্তু তার শক্তিটা হারিয়ে
ধনাত্মক আয়নে পরিণত হবে, তাহলে তাদের মধ্যে আয়নিক বন্ডটা তৈরি করা সম্ভব হবে না। কিন্তু তাদের মধ্যে যদি আয়নের শক্তি সেটা কম থাকে, তাহলে তারা সহজে আয়নিক বন্ধন তৈরি করতে পারবে। সো জিনিসটা আসলে বুঝতে পারছো কি বলছি? সো দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন এফিসিয়েন্সি। ইলেকট্রন এফিসিয়েন্সিটা হচ্ছে তাদের মধ্যে উচ্চ সকল অধাতু ইলেকট্রন গ্রহণের ক্ষমতা থাকতে হবে। সো আমি আরেকবার বলি, উচ্চ ইলেকট্রন অ্যাফিনিটি সম্পূর্ণ অধাতু সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করতে পারবে। মানে তাদের মধ্যে যে ইলেকট্রন অ্যাফিনিটিটা যত বেশি থাকবে, যত উচ্চ পরিমাণে থাকবে, তত তাদের মধ্যে যে ঋণাত্মক আয়নটা থাকবে তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা বেশি থাকবে। সো ইলেকট্রন এফিসিয়েন্সি যত বেশি থাকবে, তত তাদের গ্রহণ করার ক্ষমতা বাড়বে। যদি তাদের মধ্যে ইলেকট্রন এফিসিয়েন্সিটা কম থাকে, তাহলে তাদের মানে তাদের যে গ্রহণ করার যে ক্ষমতাটা সেটা কম থাকবে। সো এটা হওয়া যাবে না। সো আয়নাইজেশন শক্তি কম থাকতে হবে, ইলেকট্রন এফিসিয়েন্সি বেশি থাকতে হবে। সো থার্ড হচ্ছে ল্যাটিস এনার্জি বা হচ্ছে জাল শক্তি। সো এটা হচ্ছে আয়নিক যৌগ গঠনের সময় বিপরীত চার্জের আয়নগুলো একত্রিত হয়ে জাল শক্তি বা লেথিস এনার্জি উৎপন্ন করে, যা বন্ধনকে স্থিতিশীল করতে সাহায্য করে। সো হচ্ছে মনে করো বিপরীত চার্জের আয়ন যেগুলো আছে, যে মনে করো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তারা কি করবে, তারা একত্রিত হয়ে একটা যে শক্তিটা উৎপন্ন করে সেটাকে আমরা বলেছি ল্যাটিস এনার্জি, যা তাদের বন্ধনটাকে স্থিতিশীল করে, যেটা আমি আগেও বলে আসছি। সো এটাকে বলে ল্যাটিস এনার্জি বা জাল শক্তি। মানে তাদের যে পরস্পরের যে বন্ধনটা সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তারা পরস্পরের মধ্যে একটা শক্তি বা বন্ধন উৎপন্ন করবে, যেটাকে লেথিস এনার্জি বা হচ্ছে জাল শক্তি বলে। সো জিনিসটা আই থিঙ্ক বুঝতে পারছো। সো এদিকে কিছু কন্ডিশন দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, সো এগুলি বলা আছে। সো তোমরা যদি এগুলি নিয়ে পড়াশোনা, আসলে এগুলি ব্যাখ্যা যেহেতু স্লাইডে দেওয়া না, আমার মনে হয় না আসবে। সো এগুলি উদাহরণ জাস্ট মনে রাখার কথা, মনে রাখবা, মুখস্থ করে রাখবা। সো আমি তোমরা এক্সপ্লেন করে বলে দিলাম জিনিসটা আসলে কি, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। সো এখানে এদিকে কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো পরে রাখবো, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে এদিকে কী দেওয়া আছে আসলে। সো এখন আমরা পড়বো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ডস। সো আয়নিক কম্পাউন্ডসে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, এগুলি পড়ে ফেলবা, এগুলি বিস্তারিত বলা কিছুই নেই, ইজ জাস্ট উদাহরণ। এক নম্বরে দেওয়া আছে সলিডস এট রুম টেম্পারেচার, 2 নম্বরে দেওয়া আছে হাই মেল্টিং অ্যান্ড বোলিং পয়েন্টস, 3 নম্বরে দেওয়া আছে হার্ড অ্যান্ড ব্রিল্ড, 4 নম্বরে দেওয়া আছে soluble in water but insoluble in organic solvents, 5 নম্বরে দেওয়া আছে contact source of efficiency, don't exhibit of isomerism, 7 নম্বরে দেওয়া আছে undergo ionic receptor which are fast। সো এগুলি তোমরা পড়ে রাখবা। এদিকে আর বেশি কিছু না, এগুলো জাস্ট উদাহরণ বা অবজেক্টিভে আসতে পারে, আর বেশি কিছু না। সো আমরা আয়নিক বন্ড নিয়ে ক্লিয়ার হলাম। আয়নিক বন্ড আসলে কি, যে শুধু দিবেই, সে কার থেকে কিছু নিবে না, সে হচ্ছে দাতা। সো সে হচ্ছে বড় লোক, বুঝছো? সো হচ্ছে সে হচ্ছে রিচ কিট, যাকে আমরা রিচ কিট বলি। সো হচ্ছে সে হচ্ছে আয়নিক বন্ধন হচ্ছে সেরকম। সো এখন আমরা পাবো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। সো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব আসলে জিনিসটা আসলে কি। সো কোভ্যালেন্ট বন্ডটা আসলে তারা মূলত ভাগাভাগি করবে, তারা মূলত শেয়ার করবে জিনিসটা। আয়নিক বন্ধন কী করতো, সে ছেড়ে দিত বা সে দিয়ে দিত। আর কোভ্যালেন্ট বন্ড কী করবে, তারা হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য তারা দুইটা শেয়ার করবে। যেদিকে দেখো, এদিকে স্পষ্ট দেখা যাচ্ছে এ আর বি শেয়ার করতেছে, তাই জন্য বাংলা ওদেরকে বলা হয় সমযোজী বন্ধন, যার কারণ মানে তাদেরকে মানে তারা ভাগাভাগি করে। সো এটা এক্সপ্লেনেশন আনলে কীভাবে, সো এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে দুটি পরমাণু তাদের ইলেকট্রন সমানভাবে ভাগাভাগি করে। এর ফলে উভয় পরমাণু বাইরের শেল পূরণ করতে বা তাদের স্থিতিশীল হতে সাহায্য করে। মানে তারা দুইটা ভাগাভাগি করার মাধ্যমে তারা হচ্ছে তোমার স্থিতিশীল হয়, তারা ভাগাভাগি করার মাধ্যমে স্থিতিশীল। লাইক হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ধনের উদাহরণ। যেমন আমি হাইড্রোজেনের কথাই যদি বলি, হাইড্রোজেন জিনিসটা আসলে কি, ওয়েট, হাইড্রোজেন দিয়ে আমি যদি হাইড্রোজেন উদাহরণটাই ধরি, সরি, যদি হাইড্রোজেনের উদাহরণটাই আমরা ধরি, হাইড্রোজেন কি হচ্ছে H2, এদিকে দুইটা এইচ আছে তাই না? তো দুইটা এইচ কী করে, একটা হাইড্রোজেন মানে দুইটা হাইড্রোজেন, যে দুইটা হাইড্রোজেন আছে তাদের মধ্যে একটা একটা করে যে ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে জিনিসটা হচ্ছে শেয়ার হয়। এই যে শেয়ারটা হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। লাইক হচ্ছে অক্সিজেন আবার আছে O2, এটাও অক্সিজেন, এদিকেও দুইটা অক্সিজেন আছে। সো এইদিকেও দুইটা ইলেকট্রন, তাদের মধ্যে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমেও দুইটা অক্সিজেন, মানে হচ্ছে O2-তে এই যে এদিকে একটা ইলেকট্রন থাকে, এদিকে একটা ইলেকট্রন থাকে, এই দুইটার মধ্যে হচ্ছে তাদের মধ্যে যে শেয়ারটা হয়, এর ফলে তারা
অক্সিজেনে পরিণত হয়, লাইক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এদিকে, এদিকে আবার কি, এদিকে আছে দেখো দুইটা অক্সিজেন, একটা হচ্ছে কার্বন। সো এখানে কি করে, যে একটা কার্বন আছে সে দুইটা অক্সিজেনের সাথে ভাগাভাগি করে। এই একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে ভাগাভাগি করার মাধ্যমে তাদের মধ্যে সমযোজী বন্ধনটা গঠিত হয়, যাকে বলে কোভ্যালেন্ট বন্ড। সো আমরা উদাহরণ বুঝতে পারছি। তো কোভ্যালেন্ট বন্ডটা আসলে কি, সেটা হচ্ছে যে তাদের মধ্যে ভাগাভাগি হবে, জিনিস বুঝতে পারছো? তো তাদের মধ্যে তারা হচ্ছে ভাগাভাগি করবে। সো আমি আরেকবার বলি, কোভ্যালেন্ট বন্ধন হলো এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে দুইটি পরমাণু তাদের ইলেকট্রন সমানভাবে ভাগাভাগি করে এবং যে তাদের মধ্যে যে স্থিতিশীলতা ট্রাই করে, এটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। এখানে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক আছে হয়তো, আচ্ছা হবে, বা তাদের শেয়ার মানে হচ্ছে শেয়ারের মাধ্যমে তারা ধনাত্মক বা ঋণাত্মক কারণে পরিণত হবে, এর থেকে বেশি কিছু না। সো তারা মানে সে শুধু দিবেই না, সে ভাগাভাগি করবে, একজন দিবে আরেকজন দিবে, তাদের মধ্যে শেয়ার হবে। সো এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের উদাহরণ। সো এখন আমরা কোভ্যালেন্ট বন্ধন গঠনের কিছু উদাহরণ দেখব, মানে কিছু তাদের রুলস দেখব, যে ফ্যাক্টরস অফ দ্য গভর্নমেন্ট ফরমেশন, নিচে সরি, কন্ডিশন ফর ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড। সো এর মধ্যে চারটা কন্ডিশন আছে। সো আমি চারটা কন্ডিশন তোমাদেরকে এক কথা ফার্স্টে বলছি, যে এক নাম্বার হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য, দুই নাম্বার হচ্ছে অধিকতর আয়নাইজেশন শক্তি, তিন নাম্বার হচ্ছে অক্টেট বা ডুয়েট পরমাণুর প্রবণতা, চার নাম্বার হচ্ছে অল্প পারমাণবিক আকার। আমি আবার বলতেছি, এক নাম্বার হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য, দুই নাম্বার হচ্ছে অধিকতর আয়নাইজেশন শক্তি, তিন নাম্বার হচ্ছে অক্টেট বা ডুয়েট পরমাণুর প্রবণতা, আর চার নাম্বার হচ্ছে অল্প পারমাণবিক আকার। সো এদিকে যেহেতু তিনটা দেওয়া আছে, আমি চারটাই বলতেছি, বেশি জানা রাখা ভালো। সো তোমরা এন থেকে তিনটা দিবা, যে কোনো তিনটা, কোনো সমস্যা নেই। যদি এদিকে নাম দেওয়া আছে, বিস্তারিতভাবে দেওয়া নেই, আমি বিস্তারিত আলোচনা করতেছি, তোমরা জাস্ট নামগুলো মনে রাখবা। সো হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ পার্থক্য, এটা হচ্ছে তাদের যে, আমি আয়নিক বন্ধন আমরা কি পড়ছিলাম, আয়নিক বন্ধনে যে এই যে ইলেকট্রোনেগেটিভ কম পার্থক্যটা বেশি হওয়া দরকার ছিল, যার কারণে আয়নিক বন্ধনটা হয়েছে। কিন্তু কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রোনেগেটিভ পার্থক্যটা কম হতে হবে, তাহলে তাদের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে কম্বিনেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠন হওয়াটা সম্ভব। সো আমি বলি, কম্বিনেন্ট বন্ধন গঠনের জন্য পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য কম হতে হবে, যেন তার ইলেকট্রন সমানভাগে ভাগাভাগি করতে পারে। যদি তাদের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যটা কম হয়, তাহলেই তারা ভাগাভাগি করতে পারবে, অলওয়েজ তাহলে পারবে না। যদি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে তো আয়নিক বন্ধনই বন্ধন হয়ে যাবে। সো এটা কখনোই পসিবল না। সো কোভ্যালেন্ট বন্ডে সবসময় মনে রাখবা ইলেকট্রোনেগেটিভিটিটা কম থাকবে, যে ইকুয়াল ইলেকট্রোনেগেটিভিটিটা কম থাকবে, তাহলেই তাদের কোভ্যালেন্ট বন্ড গঠন করা সম্ভব। তারপর দুই নম্বর হচ্ছে অধিকতর আয়নাইজেশন শক্তি। যেসব পরমাণু আয়নাইজেশন শক্তি বেশি, তারা ইলেকট্রন হারাতে চায় না, এই কারণে তারা ইলেকট্রন ভাগাভাগি করে কোভ্যালেন্ট তৈরি করে। মনে করো যে দুইটা ইলেকট্রন আছে, পরমাণু, যাদের আয়ন শক্তি বেশি থাকবে, তারা তো আর তোমার হচ্ছে ইলেকট্রনটা হারাবে না, হারাতে চাইবেও না, তখন তাদের মধ্যে বেশি আছে, এই যে বেশি থাকবে, তার কারণে তারা ইলেকট্রনটা ভাগাভাগি করবে, যাক এর মধ্যেই হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড গঠন করার সময়, তাহলেই সমযোজী বন্ধন হবে। সো কোভ্যালেন্ট বন্ড বন্ধন হওয়ার জন্য তাদের আয়নাইজেশন শক্তিটা বেশি হতে হবে। তিন নম্বর হচ্ছে অক্টেট বা ডুয়েট পূরণের প্রবণতা। অক্টেট বা ডুয়েট পূরণের প্রবণতা, এটা হচ্ছে আমরা আগে একটা অক্টেট রুলস পড়ছিলাম, সেম ওইটাই, যে তারা ওইটা স্থিতিশীল হয়। মূলত অক্টেট রুলটাই হচ্ছে স্থিতিশীল হয়। আয়নিক বন্ধন চাচ্ছিল যে 8টা ধাতু পূরণ করে স্থিতিশীল হয়, অষ্টম স্থিতিশক্তি। আর কোভ্যালেন্ট বন্ড হচ্ছে তোমার হচ্ছে শেয়ারের মাধ্যমে যে তারা যে স্থিতিশীল হয়, সেটা হচ্ছে অক্টেট বা ডুয়েট পরমাণু প্রবণতা। মানে তাদের বাইরের শেলে যে ইলেকট্রন থাকবে, তারা একটা পরমাণুর ইলেকট্রনের সাথে শেয়ার করে যে স্থিতিশীলতা অর্জন করবে বা নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হতে চাইবে, সেটি হচ্ছে অক্টেট বা ডুয়েট পরমাণুর প্রবণতা। তারপর হচ্ছে অল্প পারমাণবিক আকার। তাদের যদি আকারটা ছোট থাকে, তাহলেই তারা ভাগাভাগি করতে সক্ষম। কারণ আকার ছোটো থাকলে তার ভাগাভাগি করা সহজ হবে, আকার বড় থাকলে তো ভাগাভাগি করা মানে কঠিন হয়ে যাবে জিনিসটা। মনে করো একটা জিনিস ছোট আছে, জিনিসটা ছোট, তো ছোটো থাকলে জিনিসটা ভাগাভাগি করা পসিবল হয়। সো তাদের মধ্যে যদি ভাগাভাগিটা আকারটা ছোটো হয়, তাহলে আকর্ষণটা ঘনিষ্ঠ হবে, তাদের মধ্যে ভাগাভাগিটাও পসিবল হবে। এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের রুলস। তো সব কী হতে হবে, আমি আবার বলতেছি, তাদের ইলেকট্রোনেগেটিভ পার্থক্যটা কম হতে হবে, দুই নাম্বার তাদের আয়নাইজেশন শক্তিটা বেশি হতে হবে, তিন নাম্বার অক্টেট রুলসটা যেটা আমি বললাম, চার নাম্বার হচ্ছে তাদের পারমাণবিক আকারটা ছোট হতে হবে। সো এটাই দেওয়া আছে, যদি তিনটা দেওয়া আছে তোমরা পড়ে ফেলবা। এদিকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে হাইড্রোজেন, যেটা আমি একটু আগে তোমরা দেখাইলাম। তবে যেদিকে H2O কী হচ্ছে, এই যে দুইটা হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কিন্তু পানিটা গঠন করছে। এটা কিন্তু সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড।
তো জিনিসটা বুঝতে পারছো এটাই। সবাই এদিকে ক্যারেক্টারিস্ট অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড দেওয়া আছে, কিছু উদাহরণ দেওয়া আছে আয়নিক বন্ডের মতো, সেইগুলো পড়ে ফেলবে, এগুলো জাস্ট নবীর থেকে আসবে, এগুলো তোমাদের এক্সপ্লেনেশন বলে কিছু আসবে না। মূলত আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড তাদের যে তোমাদের কাছে ব্যাখ্যা চাইবে, তাদের উদাহরণ চাইবে, এর চেয়ে বেশি কিছু আর চাইবে না। আর অবশ্যই চাইলে এসএসসির মতো আমরা কি করব, আমরা এঁকে দিব জিনিসগুলো। যদি আমরা জিনিসগুলো ড্র করে দিই তাহলে জিনিসগুলোর নাম্বার মার্কসগুলো আরও বেশি পাওয়া যায়। সো তোমরা অবশ্যই যদি তাদের কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ডের ব্যাখ্যা চাই তোমাদের কাছে, তাহলে অবশ্যই জিনিসগুলো ড্র করে দিবা, কোনো একটা উদাহরণ নিবা, বা উদাহরণ দেওয়া থাকলে দিলে ভালো, আর যদি না দেওয়া থাকে সেই উদাহরণ দিয়ে তোমরা ইলেকট্রন বিন্যাস বা কিছু একটা করে ইলেকট্রন বিন্যাস করে একে তোমরা ড্র করে দিবা, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, নাম্বারটা আরও বেশি আসবে। সো এটাই বলা। সো এখন আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। তো জিনিসটা আসলে কি? সো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা এটা মূলত হচ্ছে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের যে সমযোজী বা আয়নিক বন্ধন হচ্ছে মিক্স জিনিসটা বললে বুঝবা। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এখানেও কিন্তু শেয়ার হয়, মানে ভাগাভাগি হয়, কিন্তু আয়নিক বন্ডে কী হতো, আয়নিক বন্ডের যে দিত আরেকজন নিত, মানে দিত সে কিন্তু নিয়ে নিত, এখানে কিন্তু ভাগাভাগি হতো না। কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে একটা ইলেকট্রন তাদের দুইটা আয়নে দান করে দিবে, কিন্তু যে আরেকটা থাকবে তাদের মধ্যে ভাগাভাগি হবে। লাইক হচ্ছে তোমাকে যদি বলি, ওয়েট একটু উদাহরণ দিয়ে বললে জিনিসটা বুঝতে পারবা, না হলে বুঝতে পারবে না। ওয়েট, আমি অত বুঝাতে পারি নাই। সো ওয়েট, সো লাইক হচ্ছে তোমার হচ্ছে অ্যামিনিয়া, NH4+, হ্যাঁ। এই NH4+টা কীভাবে গঠিত, এটা কিন্তু একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ফার্স্টে থাকে কি, ফার্স্টে কিন্তু সে থাকে NH3+, NH3 থাকে, NH3+ না, NH3, সে কিন্তু ফার্স্টে NH3 থাকে। এই যে NH3টা, সে কিন্তু যখন তাদের মধ্যে বন্ধনটা হয় সে কিন্তু জোড়া ইলেকট্রন প্রদান করে, মানে হচ্ছে NH2 প্রদান করে, মানে জোড়া ইলেকট্রন প্রদান করে, গ্রহণ করে, মানে NH2টা প্রদান করে আর কি, মানে জোড়া ইলেকট্রনটা প্রদান করে। আর যে Hটা থাকে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে, তার মধ্যে একটা দুইটা ইলেকট্রন আছে সে দিয়ে দিতেছে এদিকে দুইটা, আর এইচে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, মানে সে কিন্তু দিয়ে দিতেছে NH2টা, সে দুইটা হাইড্রোজেন পুরোপুরি দিয়ে দিতেছে, আর তার মধ্যে আগের থেকে দুইটা হাইড্রোজেন থাকে, এই যে মিক্স হয় তাদের মধ্যে তখন তারা হয় NH4+। এটা হচ্ছে কোভ্যালেন্ট কোঅর্ডিনেট জিনিসটা আসলে, মানে হচ্ছে যখন NH3 থাকবে তখন এখান থেকে দুইটা ইলেকট্রন সে দিয়ে দিবে, আর এদিকে এইচ থাকে, এইচ একটা থাকে, আর এদিকেও একটা এইচ থাকে। সো হচ্ছে যখন দুইটা ইলেকট্রন দিয়ে দেয় তখন এদিকে আরও একটা ইলেকট্রন থাকে, আর এদিকে তো আগে থেকে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল, সো সে কিন্তু দিয়ে দিতেছে। আর সে মানে আয়নিক বন্ডে কী হয়, সে দিয়ে দিলে কিন্তু আর ভাগাভাগি হয় না, কিন্তু সে দিয়ে দিতেছে আবার এই যে হাইড্রোজেন আছে তার সাথে আবার শেয়ারও হচ্ছে, যার কারণে NH4+টা হচ্ছে। সো জিনিসটা বুঝতে পারছো? আবার বুঝতে পারছো? সো আমি আরেকবার বলি যে এদিকে NH3 আছে, এদিকে সে দুইটা ইলেকট্রন সে দান করে দিবে, আবার এদিকে আগে থেকে H2 আছে, সে যে ইলেকট্রনটা দিয়ে দিতেছে, এই যে এদিকে যে আরও দুটো ইলেকট্রন আছে, এই দুইটা শেয়ার করে NH4+ তৈরি হয়। সো জিনিসটা আই থিঙ্ক সবাই বুঝতে পারছো কী বলছি, যে এটাকে মানে এটা হচ্ছে মূলত একটা বিশেষ ধরনের কোভ্যালেন্ট বন্ড, যেখানে দুটি পরমাণু বা আয়ন একে অপরের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে, কিন্তু এক পরমাণু বা আয়ন দুটি ইলেকট্রন প্রদান করে এবং অন্যটি পরমাণু তাতে গ্রহণ করে, অর্থাৎ এক পরমাণু বা আয়ন সম্পূর্ণ দুটি ইলেকট্রন প্রদান করে এবং অন্যটি ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে, কিন্তু সম্পূর্ণ বন্ধন ঘটার জন্য দুটি পরমাণু আকর্ষণ তৈরি হয়। সো কী বললাম, যে আয়নিক বন্ধনে কী হতো, সেক্ষেত্রে দিত, আর সমযোজী বন্ধনে কী হতো, দেওয়া না কিছু হতো না, জাস্ট তাদের মধ্যে ভাগাভাগি হতো একটা ইলেকট্রন বা দুটি ইলেকট্রন মাঝামাঝি। কিন্তু কোভ্যালেন্ট কোঅর্ডিনেটে সে ফার্স্টে ইলেকট্রন দিবে, দেওয়ার পর যে আরেকটা থাকে তার সাথে ইলেকট্রন আবার শেয়ার করবে, শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে কোভ্যালেন্ট কোঅর্ডিনেট হয়। যেমন অ্যামিনিয়া কী হয়, ফার্স্টে হচ্ছে NH3 থেকে দুইটা হাইড্রোজেন সে দান করে দেয়, আবার ওই হাইড্রোজেনের সাথে আর দুটো ইলেকট্রন থাকে, এদিকে একটা ইলেকট্রন থাকেই, যেহেতু 3 আসছিল একটা ইলেকট্রন থাকে, ওইদিকে আরেকটা হাইড্রোজেন থাকে, ওই দুটো হাইড্রোজেন মিলে তোমার NH4+ তৈরি হয়, মানে একবার সে দিচ্ছে আবার সে ওই হাইড্রোজেনের সাথে ভাগাভাগি হচ্ছে। সো জিনিসটা হচ্ছে এরকম। সো এটাই বলা হচ্ছে মূলত কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সো
এই যে এদিকে NH4 দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে ফার্স্টে থাকে যে H প্লাস, তো তাদের সাথে যে NH4 প্লাসটা তৈরি হইতেছে, বা এদিকে H2O মাইনাস, আবার হচ্ছে অক্সিজেন 3, এগুলো প্রত্যেকটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সো আমি আবার বলি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডনটা কি, তাদের মধ্যে ফার্স্টে সে দিবে, ইলেকট্রন দান করবে, তারপর তাদের মধ্যে আবার ভাগাভাগি হবে, সো শেয়ার হবে, তারপর সেটা হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সো আমি আরেকবার বলতেছি, একটি বিশেষ ধরনের কোভ্যালেন্ট বন্ড যেখানে দুটি পরমাণু বা আয়ন একে অপরের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে, কিন্তু এক পরমাণু বা আয়ন দুটি ইলেকট্রন প্রদান করে এবং অন্যটি শুধুমাত্র তাদের গ্রহণ করে। অর্থাৎ এক পরমাণু বা আয়ন সম্পূর্ণ দুটি ইলেকট্রন প্রদান করে এবং অন্যটি ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এবং এতে তাদের মধ্যে যে আকর্ষণ শক্তিটা হয় সেটা একটা ধরনের বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আর কি। সো জিনিসটা বুঝতে পারছো, মানে মূলত সহজ ভাষায় বললে, আমি আবার বলতেছি, যে সে একবার ইলেকট্রন দান করবে, দান করার পর যার একটা পরমাণু থাকে তার সাথে ইলেকট্রন ভাগাভাগি করবে, দান যেটুক দান করবে তার সাথে আবার ওর ইলেকট্রন ভাগাভাগি করবে, ভাগ করার পরে তখন সেটা হবে যে শক্তিটা অর্জন হবে, তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে, তখন সেটা হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, না বুঝলে কমেন্ট সেকশন আছে, সো বলবো আমি আবার বুঝিয়ে দিব, তখন নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দিব। সো থার্ড হচ্ছে মেটালিক বন্ড। মেটালিক বন্ডটা আসলে কি? সো মেটালিক বন্ড বা ধাতব বন্ধন, আয়নিক বন্ড, তারপর হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, ওরা কি করে, ওরা হয়তো দেয়, ভাগাভাগি করে, অথবা দিয়ে আবার ভাগাভাগি করে, জিনিসটা হচ্ছে এরকম। বা মেটালিক বন্ডিং বা ধাতুক বন্ধন, ওটা কিন্তু কারোর দেয়ও না বা কারোর সাথে তোমার হচ্ছে মানে শেয়ারও করে না। তারা হচ্ছে ধাতব বন্ধন, তারা আসলে কি, তারা হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে, তারা মূলত স্বাধীন, তারা কাউকে কিছু দিবেও না, তারা ভাগাভাগিও করবে না, শেয়ারও করবে না, বা কাউকে কিছু দিয়ে আবার কোঅর্ডিনেট কোভ্যালেন্টের মতো কিছু করবে না। তারা মূলত একা থাকে, তারা স্বাধীনভাবে চলাফেরা করে, তারা মূলত স্বাধীন। আর যখন তারা স্বাধীনভাবে চলাফেরা করে তখন তাদের মধ্যে এই যে দেখো নিচে, এই যে এরকম ক্লাউড তৈরি হয়, এই যে ক্লাউড, এই যে ক্লাউডগুলো তৈরি হয়, এরকম ক্লাউড, মানে তারা চলাফেরা করার সময় একটা ক্লাউড তৈরি হয় তাদের মাঝে। যখন তাদের মধ্যে এই ক্লাউডগুলো তৈরি হয় তখন তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করে। তখন তাদের মধ্যে যখন এদিকে দেখো ক্লাউড তৈরি করে, মানে তাদের প্লাস মাইনাস এরকমভাবে চলাফেরা করতেছে, তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে। যখন তাদের মধ্যে তোমার হচ্ছে চলাফেরা করতেছে তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি হচ্ছে কাজ করে। যেমন এদিকে দেখো যে ইলেকট্রন এফিসিয়েন্সি, এই যে দেখো মাইনাস থেকে প্লাসে যে আকর্ষণ করতেছে তাদের মধ্যে যে ইলেকট্রন এফিসিয়েন্সি, যখন তাদের মধ্যে যে এই যে আকর্ষণ শক্তিটা চলাফেরা মানে যে আকর্ষণ শক্তিটা উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি মেটালিক বন্ডিং। তো আমি ভালোভাবে বিস্তারে বলি, সেটা হচ্ছে একটা রাসায়নিক বন্ধন যেখানে ধাতু পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রনগুলো স্বাধীনভাবে চলাফেরা করে এবং এই চলমান ইলেকট্রনগুলো একটি ইলেকট্রন ক্লাউড তৈরি করে। এই ক্লাউড ধাতু পরমাণুগুলোর মধ্যে যে এক ধরনের যে আকর্ষণ শক্তি, সেটা হচ্ছে মেটালিক বন্ডিং। আর এই মেটালিক বন্ডিং কিন্তু অনেক কার্যকরী। এই মেটালিক বন্ডিং তোমার হচ্ছে তাপ আর বিদ্যুৎ পরিবাহিত শক্তি ও নমনীয় করতে তোলে। মানে এই মেটালিক বন্ডিংয়ের মাধ্যমে তোমার তাপ শক্তি উৎপন্ন হয় বা বিদ্যুৎ পরিবাহিত শক্তি উৎপন্ন হয়, সেই মেটালিক বন্ডিংয়ের মাধ্যমে জিনিসটা আসলে হয় আর কি। সো আমি আবার বলতেছি, তারা মূলত স্বাধীনভাবে চলাফেরা করবে। আর যখন তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, যেরকম স্বাধীনভাবে চলাফেরা করতেছে, যখন তারা স্বাধীন চলাফেরা করবে তখন তাদের মধ্যে এরকম ক্লাউড তৈরি হবে, এই যে ক্লাউড তৈরি হচ্ছে। যখন তাদের মধ্যে এই ক্লাউডটা তৈরি হবে তখন তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করে, এই আকর্ষণ শক্তিটাকে আমরা বলি হচ্ছে মেটালিক বন্ডিং। সো বুঝতে পারছো জিনিসটা কি? সো মেটালিক বন্ডিংয়ের কিছু কন্ডিশন আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, এক নম্বর হচ্ছে ইলেকট্রন স্বাধীন চলাচল, তারপর হচ্ছে শক্তি ও নমনীয়তা। সো আমি এগুলো নিয়ে বলছি, যদি আমি আবেগ বলি, ইলেকট্রন স্বাধীন চলাচল হচ্ছে ধাতু পরমাণু ব্যালেন্স ইলেকট্রনগুলি একে অপরের মধ্যে স্বাধীনভাবে চলাচল করে। ধাতু পরমাণু যে ব্যালেন্স ইলেকট্রন কি, তা কিন্তু আমরা ফার্স্টে পড়ে আসছি যে ব্যালেন্স ইলেকট্রনটা আসলে কি। এই যে স্বাধীনভাবে চলাফেরা করে, এই যে ব্যালেন্স ইলেকট্রনগুলো স্বাধীনভাবে চলাফেরা করে, তখন তাদের মধ্যে যে বিদ্যুৎ ও তাপের পরিবাহিতাটা বাড়ায়। যে ব্যালেন্স ইলেকট্রনগুলো স্বাধীনভাবে চলাফেরা করে তখন তাদের মধ্যে বিদ্যুৎ আর তাপের পরিবাহিতা বাড়িয়ে থাকে। সো এটাই। আর শক্তি নমনীয়তা, ধাতুগুলো শক্তিশালী কিন্তু নমনীয় হয়, কারণ পরমাণুর মধ্যে বন্ধন নমনীয়, যখন তার মধ্যে বন্ধনটা নমনীয় থাকে তখন তার ধাতুগুলো শক্তিশালী হয়। আর তাদের ধাতুগুলো শক্তিশালী থাকলে তাদের বন্ধনটা নমনীয় হবে, বা নমনীয় তো বুঝো জিনিসটা আসলে কি, বাংলা মিনিং আমি একটু কম বুঝি, সরি টু সে। সো হচ্ছে নরম জিনিসটা। সো হচ্ছে যত তাদের বন্ধনটা শক্তিশালী হবে তত তাদের বন্ধনটা নমনীয় থাকবে। এটাই মূলত, এমন কিছু নাই। যদি উদাহরণ চাইতে চাও তাহলে আছে কপারও কিন্তু একটা মেটালিক বন্ধন, কারণ কপারের যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু স্বাধীনভাবে চলাচল করে। আর কপার কিন্তু বিদ্যুৎ পরিবাহিতে হেল্প করে। আমরা মনে হয় এইচএসসিতে একটা উদাহরণ পড়ছিলাম, মনে আছে যে ওয়েট, এই যে এটা সবার মনে থাকার কথা আই থিঙ্ক, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমরা যে
কি বলে, দুটো এরকম বাদ পড়ছিলাম, যেরকম গ্লাসের মধ্যে ছিল, ট্যাপের মধ্যে ছিল, এদিকে একটা মধ্যে কপার থাকতো আর একটা মধ্যে অ্যালুমিনিয়াম থাকতো, মাঝখানে একটা তোমার হচ্ছে ইয়ার দিয়ে ইয়া করা থাকতো, কি জানি ছিল এটা নাম ভুলে গেছি আমিও। সো এই যে এই জিনিসটাই মূলত হচ্ছে মেটালিক বন্ড এদিকে কাজ করে, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম জিনিসটা। সো অ্যালুমিনিয়ামে একটা তোমার হচ্ছে মেটালিক বন্ড, আর হচ্ছে কপারও তোমার হচ্ছে একটা মেটালিক বন্ড। যদি উদাহরণ জানতে চাই তাহলে এটা উদাহরণ, যদি মেটালিক বন্ডের তোমার হচ্ছে বিস্তারিত আসছে, এর থেকে বেশি কিছু আর আসবে না মেটালিক বন্ধনে। তবে হ্যাঁ, এই যে আমার মতে এই চ্যাপ্টারে যত বিস্তারিত আসুক ড্র করে দেওয়া বেটার। এই যে ক্লাউড যে তৈরি হচ্ছে জিনিসটা একটু ড্র করে দিলে আই থিঙ্ক আমার মতে বেটার হয়, নামকরণ করে দিলা নাম্বারটা বেশি পাবা, ব্যাখ্যালে একটু নাম বেশি পাবা, কিন্তু হচ্ছে তোমার যদি বনটা তৈরি হয় তাহলে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক দেখায়, ভালো দেখায়। সো নেক্সট হচ্ছে হাইড্রোজেন বন্ড। আসলে এই স্লাইডটা অনেক ছোট, আজকে বেশিক্ষণ আর তোমাদের বসে থাকতে হবে না, আগের স্লাইডটা অনেক লেন্দি হয়ে গেছিলো, এটা অনেক ছোট একটা স্লাইড। সো হচ্ছে হাইড্রোজেন বন্ড, তারপর আমরা পড়বো বন্ডল্যান্ড বন্ড আর অ্যাঙ্গেল। সো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সাবাসটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো হাইড্রোজেন বন্ড নিয়ে বেশি কিছু বলার নাই। হাইড্রোজেন বন্ডটা হচ্ছে মূলত যে হাইড্রোজেনের সাথে যে বন্ধনগুলো তৈরি হয় সেটাই মূলত হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো এটা মূলত একটা আন্তঃআণবিক বন্ধন, আর এটা অবশ্যই তোমার হচ্ছে অত্যন্ত ইলেকট্রোনেগেটিভিটি পরমাণুর সাথে আকর্ষণ করবে। সো মূলত হচ্ছে এটাই হাইড্রোজেন বন্ড, মূলত হাইড্রোজেনের সাথে যে বন্ডগুলো হয় সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড, যেটি লেখা আছে ওয়ান হাইড্রোজেন ইজ কোভ্যালেন্ট বন্ডেড টু হাইলি ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমস। মানে অবশ্যই এটা তোমার হচ্ছে অত্যন্ত ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমের সাথে তোমার হচ্ছে এটা বন্ডটা গঠন করে। সো মূলত যেমন H2O, পানি, পানি একটা হাইড্রোজেন বন্ড। তারপর হচ্ছে তোমার অক্সিজেন, এগুলো হচ্ছে তোমার একটা হাইড্রোজেন বন্ড। তবে কিছু কিছু মানে হচ্ছে বন্ধন থাকে মূলত, এগুলো হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলবো, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড তোমার লুকিয়ে থাকে জিনিসগুলা, মানে দেখা যায় না, উজ্জ্বল থাকে জিনিসগুলো। হচ্ছে এটা হচ্ছে তোমার লাইক হচ্ছে অ্যামিনিয়া, অ্যামিনিয়ার মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, সেটা মনে রাখবে, এটা কিন্তু খুবই থেকে আসতে পারে। এটা একটা রেয়ার কেস যে এটার মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, অ্যামিনিয়ার মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়। সো এটাই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড সম্পর্কে, আর বেশি কিছু বলার নেই। এই যেদিকে তোমার হচ্ছে উদাহরণ দেওয়া আছে পানিটা নিয়ে। সো মূলত এটাই মনে রাখবো যে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে মানে হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা সেটাই মূলত হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর এটা অবশ্যই অত্যন্ত হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথেই আকর্ষণ করবে। সো একটু কথা মনে রাখলে আই থিঙ্ক এনাফ, আচ্ছা বেশি কিছু লাগবে না। সো লাস্টে বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড বন্ড এনার্জি। সো এগুলো নিয়ে একটু কথা বলবো। সো পরি জিনিসগুলো আসলে কি, তারপরে স্লাইড শেষ, আজকে একটু কি। সো চলো এগুলো একটু শেষ করে ফেলি। সো বন্ড লেন্থটা হলো হচ্ছে তারা দুইটা পরমাণুর কেন্দ্রে থাকা যে দূরত্বটা মূলত হচ্ছে বন্ড লেন্থ, সেটাই। এটা এটা তাদের মধ্যে একটা না শক্তি সমবেত থাকে, মানে তাদের মধ্যে স্থানীয় কেন্দ্রে থাকা যে দূরত্বটা থাকে, মানে দুটি পরমাণুর কেন্দ্রে থাকা যে স্থানীয় যে দূরত্বটা সেটাই হচ্ছে তোমার বন্ড লেন্থ, আর যা তাদের মধ্যে একটা না শক্তি সমবেত। এটি মূলত তোমার পরমাণু আকার এবং তাদের ইলেকট্রন ভাগাভাগি করার ক্ষমতার উপর নির্ভর করে, মানে তাদের পরমাণুর যে আকারটা এবং তাদের যে ভাগাভাগি এটার উপর নির্ভর করে হচ্ছে বন্ড লেন্থটা আসলে। সো এটাই সাধারণভাবে এটি বন্ডের দৈর্ঘ্য যত ছোট হবে তত শক্তিশালী সৃষ্টিশীল বন্ড হবে, মানে হচ্ছে তাদের আকারটা তোমার যত ছোট হবে তাদের বন্ড লেন্থটা ততই বেশি শক্তিশালী হবে, মূলত এটাই বলা হয়েছে। তারপর হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। তো বন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে বন্ধন কোণ। তো বন্ধন কোণ তো আই থিঙ্ক সবাই জানো যে একটা পরমাণু মধ্যে যে বন্ধনটা তৈরি হয় তখন যে বন্ধনটা তৈরি হওয়ার পর তাদের মধ্যে একটা কোণের সৃষ্টি হয় না, আমরা অনেক পড়ছি এসএসসিতে, ওই কোণটাই হচ্ছে আসলে বন্ড অ্যাঙ্গেল। যেমন হচ্ছে পানির কোণ কত মুখস্থ থাকার কথা, এটা 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। তারপরে কার্বন ডাইঅক্সাইডের 180 ডিগ্রি, এগুলো আমি ছোটোবেলায় পড়ে আসছি। সেগুলো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। আর বন্ড এনার্জি হচ্ছে তারা মনে করো যে একটা পরমাণুর মধ্যে যে পরমাণুটা ভাঙতে, বন্ধনটা ভাঙতে বা যে শক্তিটা প্রয়োজন হয় বা বন্ধন তৈরি করতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মূলত বন্ড এনার্জি। সো আর এক কথা হচ্ছে বন্ড যত বেশি হবে বন্ডটি শক্তিশালী হবে, মানে বন্ডটা যত বেশি শক্তিশালী হবে তো বন্ডটি তত শক্তিশালী এবং স্থিতিশীল হবে, মানে বন্ডের শক্তিটা মানে বন্ডের এনার্জিটা যত বেশি হবে তত বন্ড আরও স্থিতিশীল হবে। আর বন্ধন শক্তি মূলত বন্ধনটা তোমার ভাঙতে সাহায্য করে। সো এটুকুই। সো আজকের ক্লাস এটুকুই ছিল।
আর বেশি কিছু নাই। সো আমরা মূলত আজকে কী নিয়ে আলোচনা করলাম, আমরা আজকে মূলত কেমিক্যাল বন্ড নিয়ে আলোচনা করলাম। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশন আছে, নেক্সট ক্লাস আমি অবশ্যই দেখিয়ে দিব। আগের ক্লাসে আমি নিজে লক্ষ্য করেছি আমি কথা একটু ফাস্ট বলছি, যার কারণে অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে। সো আজকে কথা আসতে বলে ট্রাই করছি অনেক। সো এটাই। সো এইটুকুই। বাই এভরিওয়ান, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।